স্বাগত সবাইকে। দ্য লাস্ট জেনারেশন বইটা নিয়ে আমাদের গভীর আলোচনা তো চলছেই। আমরা আগের পর্বগুলোতে বইটার প্রথম 4টে প্রশ্ন নিয়ে বেশ বিস্তারিত কথা বলেছি। অ্যান্টিন্যাটালিজমের মূল ধারণা, যুক্তি, কিছু ভুল ধারণা, এইসব আর কি। আজকের পর্বে আমরা কিন্তু শুধু একটাই প্রশ্ন নিয়ে কথা বলবো, বইয়ের পঞ্চম প্রশ্ন। জন্মদান বিরোধীরা কি মানবজাতির বিলুপ্তি চায়? হ্যাঁ, এই একটাই প্রশ্ন, কিন্তু এর উত্তরটা বইটাতে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে বেশ কয়েকটা স্তর আছে, আর একটু অন্যরকমও। তাই আজ শুধু এটা নিয়ে আলোচনা। বইয়ের বাকি প্রশ্নগুলো, মানে ষষ্ঠ থেকে পরেরগুলো, সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু পরের পর্বগুলোতে। তাহলে চলুন আজকের প্রশ্নে ঢোকা যাক। তো প্রশ্নটা তো বেশ সোজাসাপটা। জন্মদান বিরোধীরা কি চায় যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাক? শুনলে মনে হয় উত্তরটা হয়তো হ্যাঁই হবে, তাই না? কিন্তু দ্য লাস্ট জেনারেশন বইটা কি ঠিক এটাই বলছে? দেখুন, ঠিক এখান থেকেই না বইয়ের আলোচনাটা একটা অন্য মাত্রা পায়। মানে বইটা প্রথমেই একটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছে, মানবজাতির বিলুপ্তি একদিন না একদিন ঘটবেই। ঘটবেই, মানে এটা অবশ্যম্ভাবী। হ্যাঁ, অবশ্যম্ভাবী। এটা কোনো যদি কিন্তুর ব্যাপার নয়, বরং এটা একটা সায়েন্টিফিক বা ন্যাচারাল ফ্যাক্টের মতো, সময়ের অপেক্ষা। বইতে এমনভাবেই বলা হচ্ছে, মানে মানুষ প্রজাতি হিসেবে চিরকাল থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। আচ্ছা, তার মানে অ্যান্টিন্যাটালিজমের ধারণা থাকুক বা না থাকুক, এই বিলুপ্তিটা হবেই। বইটা এটা প্রথমে প্রতিষ্ঠা করতে চাইছে। একদম, একেবারে গোড়াতেই এই ভিত্তিটা তৈরি করে নিচ্ছে। বইতে জোর দিয়েই বলা হচ্ছে যে হ্যাঁ, জন্মদান বিরোধীর একটা লজিক্যাল কনসিকোয়েন্স বা পরিণতি হিসাবে মানবজাতির বিলুপ্তি আসতেই পারে। কিন্তু জন্মদান বিরোধীরা কিন্তু এটা মনে করেন না যে শুধু তাদের মতবাদ সবাই গ্রহণ করলেই বিলুপ্তি ঘটবে। সত্যি বলতে কি, বিলুপ্তির জন্য তাদের দর্শনের হয়তো প্রয়োজনই পড়বে না। ও আচ্ছা, তার মানে অন্য কারণও থাকতে পারে। অবশ্যই, এবং সম্ভবত ঘটবেও অন্য কারণে। বইতে কিছু সম্ভাব্য কারণের কথাও বলা আছে, যেমন ধরুন বিশাল কোনো গ্রহাণু বা উল্কাপাত হলো, ডায়নোসরদের মতো আর কি। হুম। অথবা ধরুন ক্লাইমেট চেঞ্জ বা অন্য কোনো কারণে পৃথিবীটাই আর বসবাসের যোগ্য থাকল না। বা ধরুন এমন কোনো ভয়ঙ্কর মহামারী এলো যা আটকানোই গেল না। পারমাণবিক যুদ্ধের কথাও তো ভাবা যায়। হ্যাঁ, মানবসৃষ্ট কারণও হতে পারে, পারমাণবিক যুদ্ধ বা অন্য কোনো ভয়ঙ্কর দুর্যোগ। কারণ যেটাই হোক না কেন, একটা সময়ে গিয়ে কোনো একটা প্রজন্ম তো হবেই শেষ প্রজন্ম, তাই না? বিষয়টা এভাবে ভাবলে সত্যিই তো টিকে থাকাটাই বরং আশ্চর্য মনে হয়। তাহলে বইটার যুক্তি অনুযায়ী মূল প্রশ্নটা কি, এটা যে বিলুপ্তি ঘটবে কি না তা নয়, বরং প্রশ্নটা হলো কখন ঘটবে, আর সবচেয়ে জরুরি কিভাবে ঘটবে। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একদম ঠিক পয়েন্ট। বইটাতে ঠিক এই জায়গাটাতেই জোর দেওয়া হয়েছে। যেহেতু বিলুপ্তি ঘটবেই, মানে এটা অনিবার্য, তাই প্রশ্নটা এর হওয়া বা না হওয়া নিয়ে নয়। প্রশ্নটা হলো এর ধরনটা কেমন হবে, মানে প্রকৃতিটা কি। আর এখানেই বইটা একটা খুব ইন্টারেস্টিং এবং কিছুটা বিতর্কিত বলা যেতে পারে একটা ধারণার কথা বলছে। সেটা হলো বিলুপ্তির ভালো এবং খারাপ উপায়। এক মিনিট, ভালো বিলুপ্তি আর খারাপ বিলুপ্তি। বিলুপ্তি মানে একটা পুরো প্রজাতি শেষ হয়ে যাওয়া, সেটা আবার ভালো হয় কি করে? বইটা কি বলছে এটা নিয়ে? একটু অদ্ভুত লাগছে শুনতে। হ্যাঁ, একটু অদ্ভুত শোনায় বটে, কিন্তু বইটা ব্যাখ্যা করছে। দেখুন, জন্মদান বিরোধীদের দৃষ্টিকোণ থেকে যেটা বইটাতে তুলে ধরা হয়েছে আর কি, খারাপ বিলুপ্তি মানে হলো সেই রকম বিলুপ্তি যা আসে অসম্ভব কষ্ট, যন্ত্রণা, দুর্ভোগের মধ্যে দিয়ে। যেমন? যেমন ধরুন যুদ্ধ, গণহত্যা, বিরাট দুর্ভিক্ষ, ভয়ঙ্কর কোনো মহামারী, বা ধরুন কোনো বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ। এগুলোর কোনোটার কারণে যদি মানবজাতি শেষ হয়, ভাবুন একবার কী পরিমাণ কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, তা তো বটেই, কল্পনা করাও কঠিন। তো বইটার যুক্তি হলো, এই ধরনের বিলুপ্তি তো কারোরই কাম্য হতে পারে না। এটা একটা ভয়ানক পরিণতি। মানছি। তাহলে এর উল্টো দিকে ভালো বিলুপ্তি বলতে বইটা ঠিক কি বোঝাচ্ছে? কোনটা তাদের কাছে মানে গ্রহণযোগ্য, বা হয়তো বলা ভালো তুলনামূলকভাবে কম খারাপ? বইটার প্রস্তাবনা অনুযায়ী ভালো বিলুপ্তি হলো এমন একটা শেষ যার জন্য কাউকে কোনো দাম দিতে হয় না। এখানে দাম মানে কিন্তু কষ্ট, যন্ত্রণা বা দুর্ভোগ। আচ্ছা, দাম ছাড়া বিলুপ্তি, সেটা কিভাবে সম্ভব? আর এই দামহীন বিলুপ্তির একমাত্র উপায় হিসেবে বইটাতে প্রস্তাব করা হচ্ছে স্বেচ্ছায় প্রজনন বন্ধ করা, মানে নতুন কোনো মানুষকে পৃথিবীতে না আনা। ও,
তার মানে নতুন জন্ম না দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সংখ্যা কমতে থাকবে আর একসময় স্বাভাবিকভাবে শূন্য হয়ে যাবে। বইটা এই পথের কথা বলছে। হ্যাঁ, মোটের উপর এটাই। এর পেছনের মূল যুক্তিটা হলো, এভাবে যদি বিলুপ্তি ঘটে তাহলে কোনো কংক্রিট ব্যক্তি কষ্ট পায় না। মানে যারা জন্মালোই না, যাদের অস্তিত্বই নেই, তাদের তো কোনো দুঃখ, কষ্ট, অসুস্থতা, ভয় বা ধরুন মৃত্যুর যন্ত্রণা এগুলো কিছুই ভোগ করতে হয় না। ইন্টারেস্টিং যুক্তি। তাই এই পদ্ধতিটাকে একটা শান্তিপূর্ণ, অহিংস এবং নৈতিকভাবে কম সমস্যাযুক্ত উপায় হিসেবে দেখা হচ্ছে। কিসের উপায়? ওই অবশ্যম্ভাবী বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য। তার মানে বইয়ের যুক্তি অনুযায়ী এটা কাউকে অ্যাক্টিভলি কষ্ট না দিয়ে বরং ভবিষ্যতের সম্ভাব্য কষ্ট থেকে বাঁচিয়ে বিলুপ্তির দিকে এগোনোর একটা রাস্তা, একটা অহিংস বিলুপ্তি। ঠিক ধরেছেন। বইটাতে এই স্বেচ্ছায় প্রজনন বন্ধ করার পদ্ধতিকে অতীত, বর্তমান আর ভবিষ্যতের সমস্ত সমস্যার একটা চূড়ান্ত এবং অহিংস সমাধান হিসেবেও তুলে ধরা হয়েছে। এটা কিন্তু একটা বেশ বড় দাবি। হ্যাঁ, তা তো বটেই। চূড়ান্ত সমাধান কিভাবে? তাদের যুক্তিটা হলো, যদি নতুন কেউ নাই আসে তাহলে অতীতের যত সমস্যা সেগুলোর পুনরাবৃত্তি আর হবে না, বর্তমানের সমস্যাগুলো ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে চাপবে না, আর ভবিষ্যতের কোনো নতুন সমস্যাও তৈরি হবে না, অন্তত মানুষের দিক থেকে। কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে এখানে। বিলুপ্তি শব্দটা শুনলেই তো অনেকে ভয় পেয়ে যান, হয়তো গণহত্যা বা জোর করে বন্ধ্যাকরণ এই সব ভয়ঙ্কর জিনিসের কথা ভাবেন। বইটা কি এই পার্থক্যটা পরিষ্কার করছে? অবশ্যই, এবং এটা অত্যন্ত জরুরি একটা পয়েন্ট। বইটা খুব জোরের সঙ্গেই এই পার্থক্যটা করছে। খুব স্পষ্টভাবে বলা হচ্ছে যে স্বেচ্ছায় প্রজনন বন্ধ করার ধারণা আর গণহত্যা বা ধরুন জাতিগত নির্মূল অভিযান বা জোর করে বন্ধ্যাকরণ এগুলো সম্পূর্ণ আলাদা জিনিস, কোনোভাবেই এক নয়। হ্যাঁ, এটা পরিষ্কার হওয়া দরকার। শেষেরগুলো তো চরম অনৈতিক, মানবাধিকার লঙ্ঘন, ভয়ঙ্কর হিংসাত্মক কাজ। অন্যদিকে স্বেচ্ছায় প্রজনন বন্ধ করা হলো একটা ব্যক্তিগত বা হয়তো সমষ্টিগত অহিংস সিদ্ধান্ত। এটা কারুর উপর জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। বইটা যুক্তি হলো, এই অহিংস পথটা নৈতিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য, বিশেষ করে যখন ধরেই নেওয়া হচ্ছে যে বিলুপ্তি অনিবার্য। এই পার্থক্যটা পরিষ্কার করাটা সত্যি খুব দরকার ছিল, কারণ ভুল বোঝার সুযোগ অনেক বেশি। আচ্ছা, তাহলে যদি আমরা একদম মূল প্রশ্নে ফিরে যাই, জন্মদান বিরোধীরা কি মানবজাতির বিলুপ্তি চায়? এত যুক্তির পর বইটার সংক্ষিপ্ত উত্তরটা তাহলে কি দাঁড়াচ্ছে? দেখুন, বইটার সারমর্ম অনুযায়ী উত্তরটা সরাসরি হ্যাঁ বা নাতে দেওয়া একটু কঠিন। মানে ব্যাপারটা ঠিক এমন নয় যে জন্মদান বিরোধীরা সক্রিয়ভাবে মানবজাতির ধ্বংস চাইছে বা সেটাই তাদের মূল লক্ষ্য। তাহলে বরং তাদের যুক্তির ফ্রেমওয়ার্কটা একটু অন্যরকম। যেহেতু তারা ধরেই নিচ্ছেন যে বিলুপ্তি অনিবার্য, তাই তারা প্রশ্ন তুলছেন সেই অনিবার্য পরিণতির দিকে এগোনোর সবচেয়ে কম যন্ত্রণাদায়ক এবং সবচেয়ে নৈতিক পথ কোনটা। এবং তাদের উত্তর হল স্বেচ্ছায় প্রজনন বন্ধ করা। অর্থাৎ তারা সরাসরি বিলুপ্তিটা চাইছে না, কিন্তু যেহেতু বিলুপ্তি হবেই, তাই সেটা যেন কষ্ট ছাড়া অহিংসভাবে হয় সেটার কথাই বলছে। ফলাফলটা বিলুপ্তি, গৌণ, কিন্তু প্রক্রিয়াটা অহিংস, দুর্ভোগহীন, মুখ্য। এটা কি ঠিক বললাম? খুব ভালো বলেছেন। হ্যাঁ, অনেকটা সেভাবেই বইটার অবস্থান ব্যাখ্যা করা যায়। তাদের ফোকাসটা কিন্তু মূলত সাফারিং বা দুর্ভোগ নিবারণের উপর। তাদের যুক্তি অনুযায়ী জীবনের সাথে কষ্ট তো জড়িয়েই আছে, তাই না? অসুস্থতা, বার্ধক্য, মৃত্যু, প্রিয়জন হারানো, ভয়, হতাশা এগুলো তো আসবেই। হ্যাঁ, জীবনের অংশ এগুলো। তো নতুন কাউকে পৃথিবীতে আনার মানেই হলো তাকে এই সমস্ত সম্ভাব্য কষ্টের মুখোমুখি ঠেলে দেওয়া। তাই যদি বিলুপ্তি ঘটে তবে সেটা এমনভাবে ঘটুক যাতে আর কোনো নতুন ব্যক্তিকে এই কষ্টের ভাগিদার হতে না হয়। আর স্বেচ্ছায় প্রজনন বন্ধ করাই একমাত্র উপায় যা এই গ্যারান্টিটা দিতে পারে। এই ব্যাখ্যাটা শুনে জন্মদান বিরোধের দর্শনকে শুধু মানববিদ্বেষী বা জীবনবিরোধী বলে দেগে দেওয়াটা বোধহয় একটু সরলীকরণ হয়ে যায়। বইয়ের এই যুক্তিতে তো মনে হচ্ছে এর পেছনে একটা গভীর নৈতিক ভাবনা আছে, যা মূলত কষ্ট বা সাফারিংকে কেন্দ্র করে ঘুরছে। এটা ঠিক মানববিদ্বেষ নয়, বরং কি বলবো, হয়তো এক ধরনের চরম পর্যায়ের সহানুভূতি বা সংবেদনশীলতা, ভবিষ্যতের সম্ভাব্য কষ্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীলতা। হ্যাঁ, বইয়ের ব্যাখ্যাটা সেদিকে ইঙ্গিত করে।
তারা হয়তো বলবেন এটা মানব বিদ্বেষ নয়, বরং মানব দরদ, মানে মানুষের প্রতি দরদ থেকেই তারা চান না ভবিষ্যতের কেউ কষ্ট পাক। তাদের যুক্তির একেবারে কেন্দ্রে আছে অনাগত প্রজন্মের সম্ভাব্য দুর্ভোগ এড়ানোর ইচ্ছেটা। তারা প্রশ্ন তোলে, যার অস্তিত্বই নেই তার তো কোনো চাওয়া পাওয়া, কষ্ট বা অপূর্ণতা থাকতে পারে না, কিন্তু যার অস্তিত্ব আছে তার জীবনে কষ্ট পাওয়াটা প্রায় নিশ্চিত। তাই কষ্ট এড়ানোর সবচেয়ে নিশ্চিত এবং চূড়ান্ত উপায় হল অস্তিত্বে না আসা বা কাউকে অস্তিত্বে না আনা। বোঝা গেল। তাহলে বইটার দৃষ্টিকোণ থেকে পঞ্চম প্রশ্নের উত্তরটা বেশ পরিষ্কার হল। এটা সরাসরি বিলুপ্তির আকাঙ্ক্ষা নয়, বরং অনিবার্য বিলুপ্তির সামনে দাঁড়িয়ে দুর্ভোগহীন এবং অহিংস পথ বেছে নেওয়ার একটা প্রস্তাব। তারা বিলুপ্তিকে কামনা করে না, কিন্তু যদি তা ঘটেই, তবে স্বেচ্ছায় প্রজনন বন্ধের মাধ্যমে ঘটলে সেটাই হবে সবচেয়ে কম ক্ষতিকর এবং নৈতিকভাবে সমর্থনযোগ্য উপায় তাদের মতে। ঠিক তাই। আর এই আলোচনাটা দেখুন আমাদের একটা বেশ গভীর নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যেটা আজকের আলোচনার শেষ বিন্দু হিসাবে আমরা হয়তো একটু ভেবে দেখতে পারি। বলুন না, কি প্রশ্ন? যদি আমরা এক মুহূর্তের জন্য ধরে নিই যে দ্য লাস্ট জেনারেশন বইয়ের যুক্তিটা ঠিক, অর্থাৎ মানবজাতির বিলুপ্তি সত্যি অবশ্যম্ভাবী এবং স্বেচ্ছায় প্রজনন বন্ধ করাই সেই পরিণতির দিকে এগোনোর সবচেয়ে কম যন্ত্রণাদায়ক ও নৈতিক পথ, তাহলে এই ধারণাটা, এই চিন্তাটা বর্তমান প্রজন্মের উপর কী ধরনের দায়িত্ব চাপায়? দায়িত্ব? কী রকম দায়িত্ব? মানে আমরা কি শুধু নিজেদের জীবন বা আমাদের পরের প্রজন্মের জীবন নিয়ে ভাবব, নাকি মানবজাতির একেবারে শেষ অধ্যায়টা কেমন হবে, শান্তিপূর্ণ হবে নাকি যন্ত্রণাদায়ক হবে, সেই সিদ্ধান্ত নেওয়ারও একটা নৈতিক দায়ভার আমাদের কাঁধে এসে পড়ে। আমরা কি সেই শেষ প্রজন্মের পূর্বসূরি হিসেবে কোনো ভূমিকা রাখতে পারি বা রাখা উচিত? নয়, একেবারে মানব প্রজাতির শেষ পরিণতির ধরন নিয়েও ভাবতে বলছে। দ্য লাস্ট জেনারেশন বইয়ের এই প্রশ্নগুলো যে কতটা গভীর আর ভাবনার খোরাক যোগায় তা আজকের আলোচনা থেকেই স্পষ্ট। দারুণ একটা পয়েন্ট তুলেছেন শেষে। বইটির বাকি প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা অবশ্যই চলবে। পরের পর্বগুলোতে আমরা ষষ্ঠ প্রশ্ন এবং তার পরেরগুলো নিয়ে কথা বলবো। আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।